কি অবস্থা সবার? চলে আসলাম নতুন ব্লগ নিয়ে। গত পর্ব শেষ করেছিলাম গিলিতারাঙ্গনে, এখনো গিলিতারাঙ্গনে আছি। বলেছিলাম আজকে আমরা চলে যাব বালিতে। তো গিলিতারাঙ্গনের শেষ দিন আবার ব্রেকফাস্ট করে নিচ্ছি। করে নিয়ে যেটা বলেছিলাম যে উল্টা পথে ঘোড়ার গাড়িতে দাম অনেক কম, তো সেটাতে করে আমরা চলে যাব পোর্টে। তা আমি সাজেস্ট করব আপনাদের ফেরি টাইম যখন হবে তার চেয়ে একটু আগে যেতে, কারণ সিট অনেক তাড়াতাড়ি ফিল হয়ে যায় এবং দেখা যায় যে অনেক সময় আপনাকে হয়তো স্ট্যান্ডিংও যাইতে হইতে পারে। তো যাদের সি সিকনেস আছে তাদেরকে বলছিলাম যে জার্নিটা অনেক সাফোকেটিং হতে পারে, এই জন্য আগে আগে চলে যাওয়াই ভালো। তা আমরা যেভাবে সেমায়া ওয়ানে এসেছিলাম সেমায়া ওয়ানে করেই ফিরছি। সেমায়া ওয়ানে আমাদের টিকিট পড়ছিল 2,50,000 ইন্দোনেশিয়ান রুপি। এতদিনে আশা করি ইন্দোনেশিয়ান রুপির হিসাবটা বুঝতে পারছেন। শেষের 3টা শূন্য বাদ দিয়ে প্রথম 3টা ডিজিটকে আপনি 7 দিয়ে গুণ করবেন। সো 2,50,000 রুপি মানে বাংলাদেশি টাকায় 1700-র কাছাকাছি আসবে। তো এই জন্য যেটা বলেছিলাম, দেখতেই পাচ্ছেন পুরা শিপ মানে পুরা ফেরি ভরে গেছে। তো সেমায় ওয়ানে এই জিনিসটা আরও বেশি হবে। বলছিলাম যে যেহেতু দাম কম, সো এরা যত না ক্যাপাসিটি তার চেয়ে বেশি লোক নেয়। প্লাস এই গিলিত থেকে যে ফেরিটা যায় সেটা ফেরার পথে লম্বক হয়ে যায়। সো লম্বক থেকে আরও এক্সট্রা যাত্রী উঠে। সো খুবই ভালো হয় যদি একটু আগে আগে এসে আপনি ভালো সিট নিয়ে নিতে পারেন। এবং আশা করি মনে আছে গিলির ভ্লগে বলছিলাম যে না, আমার সাথে সাথে আপনাদেরকে একটা টিকিট কাটতে হয়। ওই টিকিটটা সাথে রাখবেন, কারণ আইল্যান্ড যখন আপনি ফিরে যাচ্ছেন তখন কিন্তু ফেরিতে ওঠার আগে ফেরি পিয়ারে আপনার টিকিটটা ওদেরকে দেখায় দিতে হয় যে আপনি পে করছেন, নাহলে কিন্তু নতুন করে আবার 25,000 ইন্দোনেশিয়ান রুপি পে করতে হবে। যে দেখেন লম্বক থেকে লোক নেওয়ার পরে দেখেন জাহাজে আরো মানে এখন মানে বলতে গেলে কানায় কানায় পূর্ণ, ফেরিতে সব জায়গায় মানুষ দাঁড়ায় আছে। সো আগের থেকে যদি ভালো সিট না নেন তাহলে কিন্তু একটা অপ্রীতিকর যাত্রা হতে পারে। কারণ গিলিতারাঙ্গন থেকে আপনি বালি যেতে 2.5 থেকে 3 ঘন্টা সময় মিনিমাম লাগে, 2.5 ঘন্টা লাগবেই। অবশ্যই ওয়েদারের উপর অনেক কিছু ডিপেন্ড করে, কিন্তু আরেকটা কথা তো আগেও বলছি যে ইন্দোনেশিয়ার এই জায়গার সমুদ্র অনেক অনেক উত্তাল থাকে সাধারণত। সো অনেক বেশি ঝাঁকির জন্য প্রস্তুতি নিয়ে নেবেন, যেটা গত পর্বে বলছি। তো যখনই দেখবেন যে বাম পাশে এরকম আস্তে আস্তে পাহাড় আসা শুরু হয়েছে তখনই বুঝবেন আপনি বালির কাছাকাছি চলে আসছেন। সো একটা ডিফারেন্স হচ্ছে, আমরা যখন নুসা পেনিদা গেছিলাম গত পর্বে যারা দেখছেন, নুসা পেনিদায় হচ্ছে বালি সানুর পোর্ট থেকে ছাড়ে। সানুর হচ্ছে নতুন আধুনিক পোর্ট, বালির খুব সুন্দর গুছানো এয়ারপোর্টের মতো বলতে গেলে। আর গিলিতারাঙ্গন লম্বকের ম্যাক্সিমাম বোট আসে হচ্ছে পাদাং বেইতে। পাদাং বেই হচ্ছে বালির পুরান হারবার, এবং এখানে আসলে আপনি সানুরের সাথে পার্থক্যটা বুঝতে পারবেন। এটা খুব একটা ডেভেলপ করে নাই, বাট স্টিল গিলিয়ার লম্বকের বোট সব এখানে আসে কারণ এই জায়গার ডিস্টেন্সটা কম, ম্যাপে দেখলেই বুঝবেন। সো পাদাং বাইতে এসে সানুর যেরকম গুছানো ছিল এখানে সেই গুছানো জিনিসটা পাবেন না। তো এখানে আরেকটা ব্যাপার বলে রাখি, যারা বালিতে এসে দেখা যায় উবুদ, সেমিনায়াক এইসব জায়গায় থাকবেন, তারা পাদাং বে থেকেই আপনি গোচেক বা গ্র্যাব ভাড়া করে চলে যাবেন। কিন্তু আমাদের মতো যারা নুসা দুয়াতে যাবেন বা যারা কথা কথা এয়ারপোর্টের আশেপাশে যেমন কুতায় অনেকে থাকে এইসব জায়গায় যাবেন, তারা অবশ্যই এখানে আসার আগেই আপনি গিলিতে থাকতেই এই ফেরি কোম্পানির সাথে বলে নেবেন যে আমি পাদাংবাইতে নেমে সানুর চলে যাব। সো এইসব ফেরি কোম্পানি দেখা যায় পাদাংবাই থেকে সানুরের জন্য এরকম একটা মাইক্রোবাস বা কোস্টার বাস থাকে, সেক্ষেত্রে আপনাকে এক্সট্রা পে করতে হয়। আমাদেরকে পার পার্সন এক্সট্রা 50,000 ইন্দোনেশিয়ান রুপি মানে 350 টাকা এক্সট্রা পে করতে হয়েছিল। ট্যাক্সিতে আসলে কিন্তু এই পথে আপনার আরও অনেক গোচেক গ্র্যাব যেটাই আসেন আপনার কিন্তু অনেক টাকা দিতে হবে, কারণ পাদাংবাই থেকে সানুর কিন্তু বেশ দূরে, প্রায় 20-22 কিলো দূরে। সো আমরা এখানে সানুর পোর্টের এখানে নেমে আমরা একটা গোচেক ভাড়া করে চলে যাচ্ছি এখন নুসাদুয়াতে। নুসাদুয়াও বালির একটা আইল্যান্ড, আগে এটা কানেক্টেড ছিল না, এখন নুসাদুয়া কানেক্টেড। 2টা রোড আছে, একটা হচ্ছে ডিরেক্ট ব্রিজ দিয়ে কানেক্টেড, আর একটা হচ্ছে বাইপাস একটা রোড আছে। যদি ভিউস নিয়ে যেতে চান তাহলে আপনার গোচেক বা গ্র্যাব ড্রাইভারকে বলবেন যে ব্রিজ দিয়ে যাইতে, সেই ক্ষেত্রে টোল ফি যেটা থাকবে ওই টোল ফিটা আপনাকে দিতে হবে, কারণ ভাড়ার মধ্যে গোচেক বা গ্র্যাবে সেটা ইনক্লুডেড থাকে না। টোল ফি খুব বেশি একটা না, আমার যতদূর মনে পড়ে এটাও 25,000
রুপি মতো ছিল, আমার এক্স্যাক্ট দামটা এখন মনে নেই, কিন্তু খুবই সুন্দর একটা এক্সপিরিয়েন্স হবে, কারণ ব্রিজ থেকে ভিউটা খুবই সুন্দর। সো আমি এই পথটা বেছে নিয়েছিলাম। আর এই রাস্তাটা নতুন হওয়ার কারণে এখানে সাধারণত ভিড় কম হয়, সো নুসা দুয়া যেতে আপনার সময়ও কম লাগবে। সো সময় বাঁচাতে চাইলে এই রুট নিতে পারেন। তো যারাই আমার মতো আইটিনারি সেট করবেন, নুসা দুয়া নেওয়ার আরেকটা চুজ করার আরেকটা রিজন হচ্ছে এটা এয়ারপোর্টের খুবই কাছে। এখান থেকে এয়ারপোর্ট যেতে 15-20 মিনিট লাগে। আমি আগেই বলছিলাম বালি একটা দ্বীপ হওয়া সত্ত্বেও এটা একটা বিশাল বড় জায়গা। সো উবুর টুবুর এসব জায়গায় থাকলে কিন্তু আপনার এয়ারপোর্ট আসতে 2 ঘন্টা লাগবে। সো শেষ দিন ফ্লাইট হয়, এটা একটা রিস্ক হয়ে যেতে পারে। সো সবাই দেখা যায় বাঙালিরা যেটা, বাংলাদেশিরা সচরাচর এশিয়ান ট্যুরিস্টরা যেটা করে, তারা হচ্ছে এয়ারপোর্টে যেদিন ল্যান্ড করে এবং যেদিন ডিপার্চার করে তারা সাধারণত কুতাতে থাকে। আমি আগের পর্বগুলোতেও বলে আসছি, কুতা অনেক আমি বলবো নোংরা, কুতাতে অনেক মানুষজন বেশি, অ্যান্ড এই জায়গাটা তেমন একটা সুন্দরও না, এবং অনেক স্ক্যাম এবং পকেট মার ছিনতাই এসব অনেক বেশি হয়। অ্যান্ড কুতায় আসলে দেখা যায় যে সুন্দর জিনিস মানে ওভার কমার্শিয়ালাইজড। সো কুতার ঠিক বাইরে হচ্ছে নুসা দুয়া। নুসা দুয়ায় দেখা গেছে যে বালির বেস্ট রিসর্ট এবং হোটেলগুলো সাধারণত এইদিকে একটু জায়গাটা একটু পশ বলবো, একটু গুছানো। সো এই জন্য আমরা কুতা না ঠিক করে আমরা ঠিক করছিলাম নুসা দুয়াতে থাকবো। সো যারাই শেষ দিনে পরের দিন ফ্লাইট ধরবেন বা জাস্ট বালিতে ল্যান্ড করে রাত হয়ে যাবে, অন্য কোথাও যেতে পারবেন না, ম্যাক্সিমাম মানুষ যদিও কুতা সাজেস্ট করে, আমি সাজেস্ট করবো নুসা দুয়াতে থাকেন। নুসা দুয়াতে থাকলে আপনার পরের দিন ফ্লাইট ধরাটাও ইজি হবে, বা আপনার এয়ারপোর্ট থেকে ল্যান্ড করেও যদি জার্নি করে বেশি দূর না যেতে চান, বোথ ওয়েজে এটা করতে পারেন আইটিনারিতে। নুসা দুয়া এই জন্য আমি বলবো যে একটা গুড লোকেশন এয়ারপোর্টের কাছাকাছি। আমরা চলে আসছি আমাদের হোটেলে। আমাদের হোটেলের নাম ছিল দ্য ক্রিস্টাল। তো দ্য ক্রিস্টাল নেওয়ার পিছনে রিজন হলো এটা একটা 3 স্টার হোটেল ছিল, বুফে ব্রেকফাস্ট ছিল এবং ওভারঅল বেশ ভালো লেগেছে আমাদের হোটেলটা। সো এখানে একটা মানে শেষ দিন যদিও, তাও ইন্দোনেশিয়ান ড্রাইভারদের বাটপারি আবার চলে আসলো এখানে। যখন আমাদের গোচেক ড্রাইভার আমাদের নামায় দিল, সে আমাদেরকে অনেক ভয় দেখাতে থাকলো যে আগামী দিন আমাদের এয়ারপোর্ট ফ্লাইট আছে, আমরা গোচেক গ্র্যাব পাবো না বা ট্যাক্সি অনেক প্রাইস হবে। সো তাকে যদি আমরা ফিক্স করে রাখি তাহলে ভালো হবে, এবং সে বিনিময়ে 1 লাখ ইন্দোনেশিয়ান রুপি চার্জ করে, বলে এটা স্ট্যান্ডার্ড রেট, গোচেকেও এর চেয়ে বেশি আসবে। এসে অনেক কথা বললো, বাট আমরা তার কথা শুনি নাই, আপনারাও শুনবেন না। পরের দিন যখন আমরা ফ্লাইট ধরার জন্য এয়ারপোর্টের জন্য গোচেক সিলেক্ট করছি, 2 মিনিটের মধ্যেই গাড়ি আসছে, এবং সে যে 1 লাখ ইন্দোনেশিয়ান রুপি মানে 700 টাকা চাইছে, সেই জায়গায় আমাদের এয়ারপোর্ট যাইতে লাগছে মাত্র 35 বা 50 হাজার রুপি। সো অর্ধেকেরও কম। সো এগেন এইসব মানে ওরা ট্যুরিস্ট দেখলে, বালিতে অনেক ট্যুরিস্টকে এইভাবে ওরা স্ক্যাম করতে যায়, এইসব স্ক্যামারদের খপ্পরে পড়বেন না। সো এগেন আর অনেকের যেটা দেখলাম হোটেলে গিয়ে বলে যে আমাদের এয়ারপোর্ট শাটেলের ব্যবস্থা করে দিতে, সেটাও করার দরকার নেই। আপনি জাস্ট গোচেক বা গ্র্যাব নামায় নিলে আপনি অনেক কমে অ্যাভেলেবল আপনি গাড়ি পাবেন এবং অনেক সস্তায় পাবেন। সো এইসবে কান দেওয়ার কোনো দরকার নেই। সো ক্রিস্টাল হোটেলটা বেশ বড়, বাট দেখে যেটা বুঝলাম যে মানুষজন খুব বেশি একটা ছিল না হোটেলে। সো এই কারণে আরো ভালো লাগছে, কারণ ক্রাউডেড কম। ওদের পুল আছে টোটাল 2টা। নিচের পুলটা ওরা দাবি করে যে নুসা দুয়ার সবচেয়ে বড় পুল, বালি না, নুসা দুয়ার সবচেয়ে বড় পুল ওদেরটা, নিচের পুলটা। এবং দেখলাম নিচের পুলটা আসলে বেশ বড়। তো আমাদের রুমটা আমরা যেটা নিয়েছিলাম, আমাদের খরচ পড়েছিল হচ্ছে 6,000 টাকা ব্রেকফাস্ট সহ। সো এছাড়াও এখানে আমি যতদূর জানি লোয়েস্ট রুম 4,500 টাকা থেকে শুরু হয়। 6,000 টাকার রুম হওয়ার কারণ ছিল হচ্ছে আমাদের বাইরে রুমের সাথে বারান্দায় একটা জাকুজি ছিল। এই জাকুজি ছাড়া প্লেন রুম যদি নেন ভিউ ছাড়া, সেগুলো সম্ভবত 4,500 টাকা যতদূর মনে পড়ে। এছাড়া এর চেয়ে দামি রুমও আছে, আপনার রুমের ভিতর মিনি পুল সহ রুম আছে। সো ওভারঅল হোটেলের পরিবেশ বেশ ভালো, এবং ব্রেকফাস্ট সহ চিন্তা করলে এবং এয়ারপোর্টের বেশ কাছাকাছি এগুলো চিন্তা করলে এটা খুব একটা ভালো চয়েস হইতে পারে। এবং ওদের আরেকটা জিনিস ওরা যেটা খুব সেল করে সেটা হচ্ছে ওদের রুফটপ। তো ওদের রুফটপে দেখলাম, আমরাও যেদিন গেছি ওই দিনও মানে গত রাতে একটা ইভেন্ট ছিল, সো ওর ইভেন্টে সব কিছু গুছাচ্ছিল।
সো ইভেন্ট হওয়ার কারণ বুঝাই যাচ্ছে, কারণ ছাদটা অনেক বড় এবং এটা হচ্ছে ওদের ইনফিনিটি পুল। এই ইনফিনিটি পুলটাও বেশ ভালো লেগেছিল, বাট যেটা দেখলাম যে রুফটপে একদমই মানুষ নাই। ওরা এখানে একটা বিশাল বড় পুল বার করে রাখছে কিন্তু কোনো মানুষই নাই। সো এটা দেখে একটু আপনাকে এমনিও একদিক দিয়ে ভালো, ওদের ম্যাক্সিমাম হোটেলে যে আপনার ওয়েলকাম ড্রিঙ্ক রিসেপশনে দেয়, ওরা এনশিওর করে আপনি যাতে ওদের পুল বারটায় যান, কারণ ওদের ওয়েলকাম ড্রিঙ্ক কালেক্ট করতে হয় বারে যে পুল বারে যে। সো এই ফাঁকে ওয়েলকাম ড্রিঙ্ক কালেক্ট করার ফাঁকে আপনি পুলটাও দেখে আসতে পারবেন। সো এই ট্যাকটিক্সটা ওদের ভালো, কিন্তু এটা করার পরও ওরা আসলে খুব একটা মানুষ সেখানে আনতে পারেনি। সো আমাদের আজকে বেশি দূরে যাওয়ার প্ল্যান নেই, কারণ পরের দিনই আমাদের ফ্লাইট, এবং এই জন্যই আমরা যেহেতু প্ল্যান করছি যে পরের দিন প্লেনে উঠবো, এই জন্য হোটেলটা একটু বেটার নিচ্ছি, কারণ রেস্ট নেওয়ার ব্যাপার আছে। কারণ এই কয়দিন একটা আইল্যান্ড থেকে আরেকটা আইল্যান্ডে যেতে যেতে শরীরের উপর দিয়ে অনেক ধকল গেছে, এবং আমরা চিন্তা করছিলাম যে নুসা দুয়ের আশেপাশেই থাকবো, বেশ দূরে যাব না, এই জন্যে এই হোটেলটা নেওয়া। সো এখান থেকে আমরা পরবর্তীতে যে জায়গায় চলে গেছি সেটার নাম হচ্ছে পেনিনসুলা আইল্যান্ড, এটা নুসা দুয়ারই অংশ। এখানে মূলত একটা আইল্যান্ড, যেটা বলবো যে রেসিডেন্সিয়াল কমপ্লেক্সের মতো। এখানে আসলে সব 5 স্টার হোটেলগুলা একটার পাশে একটা সাজায় রাখা, এবং এটা একটা পার্কের মতো করছে ওরা। জায়গাটা বেশ সুন্দর এবং গুছানো। আপনি জাস্ট আমাদের যে ক্রিস্টাল হোটেল আছে এখান থেকে আপনি একটা গ্র্যাব বা গোচেক নিয়ে নিলে আমাদের সম্ভবত 50,000 রুপি পড়ছিল হোটেল থেকে এই পর্যন্ত যাইতে। আমরা গ্র্যাব নিয়ে চলে যাই। তো এখানে একটা টিপস দিয়ে রাখবো, আপনি পার্কিং জোনের বাইরে ড্রপ করবেন তাহলে পার্কিং ফিটা আর দিতে হয় না, সেক্ষেত্রে ভাড়া একটু কম লাগে। যদি আপনি পার্কিং জোনের ভিতরে চলে যান সেক্ষেত্রে পার্কিং ফিটা আপনার নিজের দিতে হয়, সো এক্সট্রা তখন টাকা লাগে। তো দেখতেই পাচ্ছেন জায়গাটা খুব সুন্দর করে গুছানো, এবং মানে এটা অনেকটা আমি বলবো যে ওরা আমেরিকার ফ্লোরিডা বা মায়ামিতে যেরকম ওরা গুছায় রাখে গাছ টাছ দিয়ে, প্রচুর তাল গাছ নারিকেল গাছ থাকে, ওরা অনেকটা ওই রকম সেট আপই করছে। সো মানে বেশ সুন্দর লাগলো আমার, মানে জায়গাটা দেখে বেশ গুছানো লাগছে। এবং নুসা লেম্বঙ্গানে আমরা যে জিনিসটা দেখে আসছিলাম যে আপনার ডেভিলস বে, যেটা মনে আছে আপনাদের আশা করি আগের পর্বে যারা দেখছেন, এখানে ওটার মতো সিমিলার একটা জিনিস আছে। সো সেই ক্ষেত্রে আরেকটা অ্যাডভাইস শিখাই দিই, আপনারা যদি এখানে বিকালের দিকে আসেন, বিকাল 5টার পরে আপনার এই জায়গাগুলায় টিকিট আর দেওয়া লাগে না, কারণ স্টাফ চলে যায়। তো তখন আপনি টিকিট ছাড়াই এগুলা জায়গায় ঢুকে যেতে পারবেন। কিন্তু দিনের বেলায় আসলে পার্কে ঢুকতে আপনার টাকা লাগবে না, কিন্তু আপনার ডেভিল স্টিয়ার্স বে এর মতো যে জায়গাটা আছে বা অন্যান্য ভিউ পয়েন্টগুলো যেগুলো আছে ওইখানে আপনার টাকা দিতে হইতে পারে। এছাড়া এই পেনিনসুলা আইল্যান্ডে আপনার বিভিন্ন স্টাইলের 4-5টা বিচ আছে। কিছু কিছু বিচ 5 স্টার হোটেলগুলো নিজস্ব, ওগুলো আপনি ঢুকতে পারবেন না, বাট প্রচুর পাবলিক বিচ আছে, সো ওইখানেও আপনি টাইম কাটাতে পারেন। আর এছাড়া এখানে প্রত্যেক উইকেই কিছু না কিছু ইভেন্ট হইতে থাকে, যেমন আমরা যেদিন গেছি ওই দিন বালিনিজ ডান্স একটা ইভেন্ট ছিল। সো যদি কেউ ইভেন্ট দেখতে চান ডেফিনেটলি ওগুলা সাধারণত টিকিট দেওয়া থাকে, সো ওগুলা টিকিট কেটে আপনারা ঢুকে যেতে পারেন। এটা হচ্ছে পেনিনসুলা আইল্যান্ডের সেন্ট্রাল জায়গাটা। এখানে 2টা মূর্তি আছে
এবং এটাই মানে সাধারণত এই জায়গাটায় অনেক ফ্যামিলিরা পিকনিক টিকনিক করে। দেখতেই পাচ্ছেন পুরো জায়গাটা খুব সুন্দরভাবে গুছানো, আর যারা লোকাল তারা ওয়াকে বের হইছে। সো নুসা দুয়ার যে ব্যাপারটা দেখলাম এটা আসলে প্রচণ্ড গুছানো। বালির যে জায়গাটা বলতে পারেন যে ওখানকার পার্ক এরিয়া, মানে ওয়েস্টার্ন কালচার থেকে ইনফ্লুয়েন্স পার্ক এরিয়া বা ওভারঅল ওই আদলে বানানো জায়গা বলতে পারেন হচ্ছে এই নুসা দুয়া আইল্যান্ডটা, স্পেশালি পেনিনসুলা আইল্যান্ড অংশটা। সো ডানে ওই জায়গাটা যেটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে এখানেও ডেভিল স্টিয়ার্সের মতো একটা ন্যাচারাল ল্যান্ডস্কেপ ক্রিয়েট হয়েছে, যেহেতু এটা একদম ক্লিফের পাশে। সো ওই জায়গায় নর্মাল টাইমে আপনার 25,000 ইন্দোনেশিয়ান রুপি টিকিট প্রাইস দিয়ে ঢুকতে হয়, কিন্তু 5টার পর কোনো স্টাফ থাকে না। সো আপনি সুন্দর মতো হেঁটে ঢুকে যেতে পারবেন। সো এখান থেকে আসলে সানসেট দেখার উদ্দেশ্যে আসছিলাম, কিন্তু পরে দেখলাম যে সানসেট ক্লিয়ারলি এখান থেকে দেখা যায় না। পরে দেখলাম যে নুসা দুয়ার কোনো জায়গা থেকে আসলে সানসেট ওইভাবে দেখা যায় না, কারণ নুসা দুয়ার পজিশনটা ইস্ট বেস, এখান থেকে সানরাইজ খুব ভালো দেখা যায়। কিন্তু ওভারঅল তাও আমি সাজেস্ট করবো যে যদি আপনারা আসেন নুসা দুয়ার পেনিনসুলা আইল্যান্ডে আসতে পারেন, বিকালটা ভালো কাটবে। এখানে একটা ভিউ পয়েন্টও করা আছে এবং মানে দেখতে বেশ ভালোই লাগে। গত পর্ব যারা দেখছেন দেখেন যে লুসা লেম্বঙ্গানের সাথে কিন্তু এই জায়গাটার মানে আউটলুক অনেক মিল আছে। ওইখানেও ডেভিল স্টিয়ার্স বেতে সমুদ্রের পানি এসে আছড়ে পড়তো ক্লিফে, এখানেও মোটামুটি সেম। সো এই জায়গাটাকে ওরা নাম দিছে ওয়াটার ব্লো। সো ওয়াটার ব্লো মানে এটা একদম আইল্যান্ডের, পেনিনসুলা আইল্যান্ডের শেষ প্রান্তে। সো আপনি বলতে গেলে এটা লেম্বঙ্গানের যে অংশ দেখছেন এটা একই জিনিস। লেম্বঙ্গানের ওইটা বরং আরো বড় এবং সুন্দর। বাট বালিতেও যে এরকম একটা জায়গা আছে এটা আমি আসলে জানতাম না, এখানে এসে জানতে পারলাম। সো ঘুরে দেখতে পারেন নুসা দুয়ার। আমি বলবো যে নুসা দুয়ার যে স্পটগুলো আছে এটা তার মধ্যে বেস্ট স্পট। তো বালিতে আজকে শেষ দিন, আমাদের ফেভারিট স্পটে চলে গেলাম মিকজুই। যারা আমাদের উবুদের পর্বটা দেখছিলেন ওখানেই বলছিলাম যে আমরা মিকজুইয়ের কিরকম ফ্যান হয়ে গেছি। এরপর আমরা লোকাল একটা বার্গার শপে চলে গেছিলাম ব্যাঙ্গর, ওইটার বার্গারও খুব ভালো লাগছে এবং খুবই রিজনেবল প্রাইস ছিল। এরপর ওই স্ট্রিট ধরে হাঁটতে হাঁটতে আমরা চলে গেছি একটা জিসা ডিমসাম। এটা হচ্ছে অনেকটা স্ট্রিট ফুডের মতো, মাত্র 10,000 টাকায়, 10,000 ইন্দোনেশিয়ান রুপি, মানে আপনার 70 টাকায় আপনি পুরো একটা ডিমসাম সেট পাবেন। এবং এরপরে আমরা পাশে দেখলাম যে একটা মেলার মতো হচ্ছে, এখানেও সবকিছুর দাম কম ছিল, কিন্তু আমরা বার্গার, মিকজুই আর ডিমসাম খেয়ে অলরেডি আমাদের পেট ভরে গেছে দেখে আমরা আর কিছু খাই নাই। কিন্তু এরকম মানে আপনি নুসা দুয়ার থেকে একটু ভিতরে চলে আসলে আপনি এই জায়গাগুলায় কিছু না কিছু হইতেই থাকে, মানে স্ট্রিট ফুড সাধারণত পাবেনি। আমি এক্স্যাক্ট জায়গাটার লোকেশন ভুলে গেছি। আপনি নুসা দুয়ার থেকে যখন আপনি গোচেকে সার্চ দিবেন, আমরা আসলে মেনলি মিকজুই খাওয়ার জন্য বের হয়েছিলাম যেহেতু শেষ দিন, এবং আমরা জানি যে মিকজুই অন্য কোথাও বাংলাদেশে তো নাই, অন্য খুব কম লোকেশনেই আছে। সো আমরা সার্চ দিছিলাম যে ক্লোজেস্ট মিকজুই। সো আপনারাও গোচেকে জাস্ট সার্চ দিবেন যে নুসা দুয়ার থেকে ক্লোজেস্ট মিকজুই কই। আমার যতদূর মনে পড়ে মাত্র 50,000 ইন্দোনেশিয়ান রুপি ভাড়া পড়ছিল, 350 টাকা। সো আমরা যখন এই এরিয়ায় যখন চলে আসছি তখন দেখলাম যে মিকজুই এবং বিভিন্ন রেস্টুরেন্ট প্রত্যেকটা লাইন দিয়ে পাশাপাশি।
সো এরপর সকালটা শুরু হয় আমাদের। আজকে এয়ারপোর্ট চলে যেতে হবে, কিন্তু তার আগে আমাদের ফ্লাইট টাইম ছিল হচ্ছে সম্ভবত 11:30 বা 12টায়। এই জন্য আমরা সকালে আগে ব্রেকফাস্ট করে নিই। তো বুফে ব্রেকফাস্ট খুবই ইমপ্রেসিভ ছিল, বলছিলাম যে 3 স্টার হোটেল, সো ব্রেকফাস্ট কালেকশন মানে অপশনস অনেক বেশি ছিল, এবং রেস্টুরেন্টের পজিশনিংটাও খুব ভালো ছিল, একদম পুলের পাশে। সো খুব ভালো ভিউ নিয়ে আপনি ব্রেকফাস্ট করতে পারবেন, এবং রুম প্রাইস যেটা বললাম 6,000, ওর মধ্যে ব্রেকফাস্টও ইনক্লুডেড ছিল। আপনি 4,500 টাকা রুম নিলেও ব্রেকফাস্ট ইনক্লুডেড পাবেন, বাট সেক্ষেত্রে সাথে জাকুজি বা পুল পাবেন না। তো এই মোটামুটি হলো আমাদের বালি ট্রিপ। এই নুসা দুয়ার থেকে এয়ারপোর্ট যাইতে বললাম যে বেশিক্ষণ লাগে না, মাত্র 20 মিনিট মতো লাগছে, এবং ভাড়াও অনেক কম ছিল। সো বালিতে যেটা এখন আমি বলবো শেষ কথা, সেটা হচ্ছে বালি অবশ্যই ন্যাচারাল ল্যান্ডস্কেপ যদি চিন্তা করেন, এটা একটা মাস্ট ডেস্টিনেশন, মানে যাইতেই হবে। খালি একটু সতর্ক থাকতে হবে, একটু চোখ কান খোলা রাখতে হবে, কারণ এখানে যে কোনো সময় আপনার সাথে প্রতারণা হয়ে যেতে পারে। আমি বলছি না যে বালির মানুষজন খারাপ, ম্যাক্সিমাম মানুষই ভালো, কিছু মানুষের মধ্যে একটু ব্যবসায়িক মেন্টালিটি আছে, সো ওইটা থেকে একটু সাবধানে থাকতে হবে। আর ওভারঅল বালির এক্সপিরিয়েন্স আমি বলবো চমৎকার, মানে ডেফিনেটলি আমি যত জায়গায় গেছি পৃথিবীর, তার মধ্যে যদি টপ 3 বলা হয়, বালি একটা ডেফিনেটলি থাকবে। কিন্তু আমি যদি আপনি বালি ঘুরে দেখতে চান, আমি ডেফিনেটলি সাজেস্ট করবো একটু সময় নিয়ে যাইতে। অনেকেই 4-5 দিনের জন্য যায়, যে বালির কুতা টুতা এরকম কয়েকটা জায়গা ঘুরে চলে আসে, সেক্ষেত্রে আপনি বালির প্রপার এক্সপিরিয়েন্স পাবেন না। আরেকটা ব্যাপার বলে রাখি যে বালির এয়ারপোর্ট নিয়ে আমি অনেক কিছুই শুনছি, অনেকের কাছে শুনছি যে বাংলাদেশিদের সাথে খুব বাজে ব্যবহার করা হয়, খুব বাজে এক্সপিরিয়েন্স। হয়তো বা হয়েছে, আমার সাথে হয়নি, আমার বালিতে এক্সপিরিয়েন্স খুব ভালো ছিল। এয়ারপোর্টে আমি খুব বন্ধুসুলভ আচরণ পাইছি, এবং ওরা খুবই ওয়েলকামিং ছিল, এবং ওভারঅল এয়ারপোর্টটাও আমার খুব ভালোই লাগছে, খুব সুন্দর গুছানো, এবং খুবই হ্যাসেল ফ্রি লাগছে। সো আমি বালি এয়ারপোর্ট নিয়ে আমার কোনো কমপ্লেন নাই। সো এছাড়া বালিতে অনেকেই বাজেট নিয়ে জিজ্ঞেস করছেন, অনেক কিছু নিয়ে জিজ্ঞেস করছেন। সো আমাদের যারা সব ভিডিওগুলো দেখছেন, আমরা কিন্তু অনেক জায়গা ঘুরছি। আমরা বালিতে গেছি, আমরা নুসা পেনিদা, নুসা লেম্বুঙ্গান, উবুদ, তারপর আমরা গিলি ত্রাংওয়ানেও গেছি, আমরা ওখানেও থাকছি, দেন আমরা শেষের দিন নুসা দুয়াতে থাকছি। সো আমরা কিন্তু অনেক স্পট কভার করছি। আমাদের দুইজনের এই অলমোস্ট 10 দিনের ট্রিপে খরচ হয়েছে 1,50,000 টাকা মতো, এয়ারফেয়ার সহ। এক্ষেত্রে এয়ারফেয়ার একটা হিউজ ফ্যাক্টর আপনার টোটাল বাজেটে। সো আমি সাজেস্ট করবো আমরা যেটা করছিলাম, আমরা গুগল ফ্লাইটে ট্র্যাকার অন করে রাখছিলাম, স্কাই স্ক্যানার অ্যান্ড গুগল ফ্লাইটে। সো যখনই সিঙ্গাপুর এয়ারলাইন্স একটা অফার দিছিল, আমরা সেটা পেয়ে সেটা কেটে ফেলি। সো আপনাদেরকেও সাজেস্ট করবো যে সিঙ্গাপুর এয়ারলাইন্সের এই অফারটাই যদি কাটতে পারেন, আপনার টোটাল ট্যুর কস্ট অনেক কমে যাবে। অ্যান্ড এছাড়া আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে, কোনো জিজ্ঞাসা থাকে, আমাকে অবশ্যই কমেন্টে করবেন, কমেন্টে জানাবেন। এছাড়া আমার ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম পেজ, এখানে অ্যাড হয়ে যান, ওখানেও আমাকে কোয়েশ্চেন করতে পারেন। যারা রেগুলার ভিডিও দেখেন, আপনারা জানেন যে আমি কমেন্টে রিপ্লাই দিই, এবং ইনবক্সেও আপনাদের কোয়েরিজগুলো অ্যান্সার করার ট্রাই করি। সো ইন্দোনেশিয়া ট্রিপ এখানেই শেষ হচ্ছে। আমরা নেক্সট আমি আপনাদেরকে ওয়েলসে একদিনের জন্য নিয়ে যাব। এরপরে আমি আপনাদেরকে সিঙ্গাপুরের মালয়েশিয়া ট্রিপেরও কিছু ভ্লগ শেয়ার করব আশা করি, কারণ আমি রিসেন্টলি অনেক রিকোয়েস্ট পাচ্ছি যে সিঙ্গাপুর মালয়েশিয়া অনেকেই বাংলাদেশ থেকে যাচ্ছে। অ্যান্ড কেউ যদি ওয়েলসের এদিকে আসতে চান, বা যারা আমার চ্যানেলে ইউকের লোকজন আছে, তারাও যাতে ওয়েলসের ওইটা থেকেও আইডিয়া নিতে পারে, এই জন্য ওয়েলসেরও একটা ভিডিও দিচ্ছি। তো আশা করি পাশে থাকবেন, সাথে থাকবেন, সবাই ভালো থাকবেন। অ্যান্ড আমাকে জানাবেন আপনারা চ্যানেলে কি দেখতে চান, কি কমেন্টে বলবেন। অ্যান্ড সাবস্ক্রাইব করে ফেলুন যদি সাবস্ক্রাইব না করে থাকেন। আসলে কোনো মনিটারি ভ্যালুর থেকে ভিডিওগুলো বানানো না, নিজের জন্য বানানো, কিন্তু আপনাদের মতামত শুনতে ভালোই লাগে। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী পর্বে।